আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো এবং লকডাউনের মধ্যে বাড়িতে বসে মোটামুটি লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তো আমরা ক্লাসের আমেজে তোমাদের যেন লেখাপড়াটা কন্টিনিউ হয় সেজন্যে আমরা এই ধরনের কিছু ভিডিও ক্লাস তৈরি করে ইন্টারনেটে আপলোড করছি। আশা করছি তোমরা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং তোমাদের বাড়িতে বসেই পড়ালেখাটা চালিয়ে যাবে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল নিয়ে কথা বলেছিলাম। তো আমরা জানি যে বোরের পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে একটি সীমাবদ্ধতা হচ্ছে যে পরমাণুতে যে ইলেকট্রনের যে বর্ণালী সৃষ্টি হয় সেই বর্ণালীতে যে একটি রেখার মধ্যেই অনেকগুলো রেখা বিদ্যমান, কিন্তু এই অনেকগুলি রেখার কারণ কি সেটি উনি ব্যাখ্যা করতে পারেননি। আমি এই ব্যাখ্যা মধ্য দিয়ে ইলেকট্রন বিন্যাসের আলোচনাটা করতেছি। তো আমরা জানি যে আমরা যদি এভাবে ধরে নিই যে পরমাণু যখন প্রথম শক্তি স্তরে থাকে, প্রধান শক্তি স্তরের মান যখন বা এন এর মান যখন 1 হয়, তখন আমরা বলবো যে সে প্রধান শক্তি স্তরে আছে। তো প্রথম প্রধান শক্তি স্তরে থাকার জন্য পরমাণুতে বর্ণালীতে একটি দাগ পড়ে এবং ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে যায় তখন দুটি দাগ পড়ে, এবং যখন তিন নম্বর শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে যায় তখন তিনটি দাগ, এবং চতুর্থ শক্তি স্তরে থাকার জন্য চারটি দাগ পড়ে। এবং এই দাগগুলো আবার কতগুলো দাগের সমষ্টি, এবং সেই একাধিক দাগের সমষ্টি কেন, অনেকগুলি দাগ কীভাবে থাকে, কেন থাকে, সেই বিষয়টি বোর পরমাণু মডেলে ব্যাখ্যা করতে পারেনি। আমরা এর ব্যাখ্যার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাসের বিষয়টি আমরা বুঝিয়ে দেব। তো আজকে আমি বলতেছি যে প্রধান শক্তি স্তরে একটি মাত্র দাগ থাকে সলিড, এখানে অন্য কোনো দাগ থাকে না। কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে আমরা যখন যাব তখন যে প্রথম শক্তি স্তরের যে প্রথম দাগটি এটি ঠিকই থাকে, কিন্তু পরের যে দাগটি সেটি আসলে তিনটি সূক্ষ্ম দাগের সমষ্টি। এবং আবার তৃতীয় শক্তি স্তরে প্রধান শক্তি স্তরের প্রথম দাগটি একটি এবং দ্বিতীয় দাগটি এমনিভাবে তিনটি সূক্ষ্ম দাগের সমষ্টি, খুব ঘন সন্নিবিষ্ট থাকার কারণে একই দাগ বলে মনে হয়। এবং তৃতীয় দাগটি পাঁচটি সূক্ষ্ম দাগের সমষ্টি, এখানেও দাগগুলো খুব ঘন সন্নিবিষ্ট থাকার কারণে সেগুলি একটি দাগ বলে মনে হয়। আবার চতুর্থ প্রধান শক্তি স্তরে একটি দাগ সলিড, এখানে আর কোনো দাগ নেই। দ্বিতীয় দাগটি আসলে তিনটি দাগের সমষ্টি, এবং তৃতীয় দাগটি পাঁচটি দাগের সমষ্টি, এবং চতুর্থ দাগটি আসলে 7টি দাগের সমষ্টি। তাহলে এই যে একাধিক দাগগুলো কেন সৃষ্টি হয় সেগুলি উনি ব্যাখ্যা করতে পারেন নাই। আমরা এখন তার ব্যাখ্যাটা বলছি। যে প্রথম শক্তি স্তরে একটি দাগ পড়ে এর অর্থ হচ্ছে যে একটা শক্তি স্তর আবার কতগুলি উপশক্তি স্তরে বিভক্ত থাকে, এগুলিকে বলা হয় আবার অরবিটাল। যেমন আমরা প্রথম শক্তি স্তরের এটা দেখি যে প্রথম শক্তি স্তরে নিউক্লিয়াসকে ঘিরে একটি মাত্র বৃত্তাকার পথ থাকে, এবং এটা স্পিয়ার আকৃতির, সেজন্য এটার এস অরবিটাল বলা হয়, এস অরবিটাল, এবং একটি মাত্র এস অরবিটাল থাকে, যে কারণে এই একটি মাত্র দাগ পড়ে। আবার দ্বিতীয় শক্তি স্তরে আমরা যদি বলি যে তার দ্বিতীয় শক্তি স্তরেও এই একটি দাগ দ্বারা বোঝাচ্ছে যে দ্বিতীয় শক্তি স্তরেও একটি এস অরবিটাল থাকে, এবং এই তিনটি দাগ দ্বারা বোঝাচ্ছে সেখানে আরও তিনটি অরবিটাল থাকে, এবং দেখা যাচ্ছে সেই দাগগুলিকে চিন্তা করা হয়েছে যে সেগুলি উপবৃত্তাকার, সেই অরবিটালগুলো উপবৃত্তাকার। এখন তিনটি পি অরবিটাল, এগুলিকে পি অরবিটাল দ্বারা প্রকাশ হয়েছে, প্যারাবোলা আকৃতির। তিনটি পি অরবিটাল কিভাবে থাকে সেটি আমরা একটু বোঝাতে হবে। যে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিন্তু কোনো বিন্দুকে নির্দেশ করার জন্য আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটি অক্ষ কল্পনা করে থাকি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুকে বোঝানোর জন্য বা কোনো বিন্দু নির্দেশ করার জন্য আমরা দুটি অক্ষ কল্পনা করে থাকি।
তো একটি হচ্ছে এক্স অক্ষ, অপরটি ওয়াই অক্ষ। কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্কিত ব্যবস্থায়, অর্থাৎ যদি এই কোনো তলের উপর না হয়ে এমন কোনো বিন্দু হয়, যে আমরা যদি ধরি যে এই যে কলমের আগাটা, মাথাটা যে বিন্দু আছে, সেটা আমরা কিভাবে এই বিন্দুকে প্রকাশ করব। সেই জন্য আমাকে করতে হবে, এক্স অক্ষের দিকে আমি কত ঘর গেলাম, ওয়াই অক্ষের দিকে কত ঘর, এবং তারপরে এই তল থেকে আবার এই দিকে, অর্থাৎ তলের সাথে আবার উলম্ব বরাবর আরও কিছুটা দূরে আসতে হবে এই বিন্দুটাকে বোঝানোর জন্য। তাহলে এই যে উলম্ব বরাবর আরও কিছুটা আসতে হবে, কত ঘর আসতে হবে, সেটি আমরা কিভাবে প্রকাশ করব। সেই জন্যে এই দুই অক্ষের সাথে উলম্বভাবে আরেকটি অক্ষ কল্পনা করা হয়েছে, সেটিকে বলা হয় জেড অক্ষ, যেটি অন্য দুই অক্ষের সাথে উলম্ব। অর্থাৎ প্রত্যেকটা অক্ষই, এই অক্ষের সাথে এই অক্ষ, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ যেমন লম্ব, এবং এই জেড অক্ষটাও এক্স অক্ষের সাথে এবং ওয়াই অক্ষের সাথে দুইজনের সাথেই লম্ব থাকে। তাহলে এই যে অক্ষটা, এটি কিন্তু দ্বিমাত্রিক তলের উপর এটা কিন্তু প্রকাশ করা সম্ভব নয়। সেই জন্য বিজ্ঞানীরা সেটিকে দ্বিমাত্রিক তলে বোঝানোর জন্য এই বরাবর জেড অক্ষকে প্রকাশ করছেন। তাহলে এটা হচ্ছে জেড, জেড ও জেড ড্যাশ, জেড ড্যাশ। তাহলে এই তিনটি অক্ষ বরাবর তিনটি অরবিটাল থাকে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আমরা যদি দেখি এরকমভাবে, একটি এক্স অক্ষ বরাবর, একটি ওয়াই অক্ষ বরাবর, এবং অপরটি হচ্ছে জেড অক্ষ বরাবর। এগুলি উপবৃত্তাকার। উপবৃত্তাকার সম্পর্কে তোমরা ইতিমধ্যে আশা করি জানো যে উপবৃত্ত হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। একই ব্যাসার্ধের হলে সেটাকে আমরা বৃত্ত বলি, এবং উপবৃত্ত হচ্ছে যার ব্যাসার্ধ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। তো এরকম তিনটি পি অরবিটাল তিনটি অক্ষ বরাবর থাকে, এই জন্য এইগুলিকে আবার পি এক্স এবং এটাকে পি ওয়াই, এবং জেড অক্ষ বরাবর যে পি অরবিটাল থাকে এটাকে পি জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এই গেল যে দ্বিতীয় শক্তি স্তরে প্রথম একটি দাগের জন্য একটি এস অরবিটাল বোঝাচ্ছে, এবং দ্বিতীয় শক্তি স্তরে তিনটি দাগ দ্বারা, দ্বিতীয় যে দাগটি তিনটি দাগের সমষ্টি দ্বারা বোঝাচ্ছে যে সেখানে তিনটি অরবিটাল আছে, এবং তাদের মধ্যে শক্তির পার্থক্য খুব সামান্য হওয়ার কারণে এই তিনটি দাগ খুব ঘন সন্নিবিষ্ট থাকে, এবং এই তিনটি দাগ দ্বারা তিনটি পি অরবিটালকে বোঝাচ্ছে। এগুলি প্যারাবোলা আকৃতির বা উপবৃত্তাকার বলে এগুলি পি অরবিটালে চিহ্নিত করা হয়েছে। তারপরে আমরা যদি তৃতীয় প্রধান শক্তি স্তরে যাই, তাহলে দেখতে পাবো যে একটি দাগ আছে সলিড, অর্থাৎ এই দ্বারা বোঝাচ্ছে এখানে একটি তৃতীয় শক্তি স্তরেও একটি এস অরবিটাল আছে, এবং তৃতীয় শক্তি স্তরে এই তিনটি দাগ দ্বারা বোঝাচ্ছে যে তৃতীয় শক্তি স্তরেও তিনটি পি অরবিটাল আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটি পি অরবিটাল, ওয়াই অক্ষ বরাবর একটি পি অরবিটাল, এবং জেড অক্ষ বরাবর আরেকটি পি অরবিটাল। এবং আবার এই পাঁচটি দাগ দ্বারা বোঝাচ্ছে যে এই তৃতীয় শক্তি স্তরে আরও পাঁচটি উপশক্তি স্তর আছে, যেগুলো হচ্ছে মোটামুটি ডাম্বেল আকৃতির, আমরা ডাম্বেল আকৃতির, এবং এই জন্য এটিকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, ডাম্বেল আকৃতির। এবং এই পাঁচটা অরবিটাল কিভাবে থাকে, এক্স অক্ষ বরাবর একটি, ওয়াই অক্ষ বরাবর একটি, জেড অক্ষ বরাবর একটি, এবং এক্স ওয়াই এবং ওয়াই জেড এ ধরনের আরও দুটি অক্ষ কল্পনা করা হয়ে থাকে। সেগুলি অবশ্য তোমাদেরকে এখন বোঝানো যাবে না, ওই ইন্টারমিডিয়েটে একাদশ শ্রেণীতে তোমরা যে এগুলি পাবে। তো এইখানে আরও পাঁচটি অক্ষ বরাবর এই পাঁচটি অরবিটাল থাকে। তো এই হচ্ছে আবার চতুর্থ শক্তি স্তরেও একটি এস অরবিটাল থাকে, অর্থাৎ বৃত্তাকার বা স্পিয়ার আকৃতির। তিনটি পি অরবিটাল থাকে, আমি এইগুলি আর রাখছি না, এবং পাঁচটি ডি অরবিটাল থাকে, এবং 7টি এফ অরবিটাল থাকে। এই হচ্ছে যে এই দাগগুলোর রহস্য, যে কি কারণে এই দাগগুলো পড়ে। এখন এই যে প্রথম শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তর ধরে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে লাফ দিয়ে যখন প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসে, তখন সে কিছুটা শক্তি বিকিরণ করে। এই যে বিকিরিত শক্তি, কিছুটা শক্তি সে বিকিরণ করে, এই বিকিরিত শক্তিটাই কিন্তু বর্ণালী সৃষ্টির জন্য দায়ী। এবং এখন আমরা যদি দেখি যে পি অরবিটাল, তিনটি দাগের কারণ কি, যে এই তিনটি পি অরবিটালের মধ্যে আবার একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে যাওয়ার জন্য, অর্থাৎ পি অরবিটাল থেকে যদি একটা ইলেকট্রন যদি পি এক্স ওয়াই অরবিটাল থেকে পি এক্স অরবিটালে আসে, তাহলে এখানে খুব সামান্য পরিমাণ শক্তির
পার্থক্য হয়, সামান্য পরিমাণ শক্তি বিকিরণ করতে হয়। সেজন্য এখানে এই রেখাগুলো খুব কাছাকাছি ঘন সন্নিবিষ্ট থাকে। তো এই ছিল ইলেকট্রনের অরবিটালগুলো কিভাবে থাকে এবং অরবিটালগুলো কি কি হয়। এখন আমরা যদি দেখি যে আমরা একটা বিষয় আমরা আগেই জেনেছি যে কোনো অরবিটালে কোনো সেলে ইলেকট্রন সংখ্যার হচ্ছে 2n² অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, n এর মান 1 দ্বারা বোঝায় প্রথম শক্তি স্তর, এবং প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। n এর মান 2 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি। n এর মান 3 হচ্ছে তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ 3 3 9, 9 দুগুণে 18। n এর মান 4 হচ্ছে 4² 16, 32। এমনিভাবে আমরা ইলেকট্রনগুলো থাকার কথা আমরা জানি। এখন আমরা এটার সাথে মিলিয়ে দেখছি যে আসলে ইলেকট্রনগুলো অরবিটাল তত্ত্বের সাথে কিভাবে এই সংখ্যাটা মিলে যায়। প্রথম শক্তি স্তরে যদি একটি অরবিটালে, আমাদের এই কথা জানা রাখা দরকার যে প্রতিটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, প্রতিটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। আমরা প্রথম প্রধান শক্তি স্তরে যখন আমরা দেখলাম যে একটি মাত্র অরবিটাল s, সুতরাং এই s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এই জন্য আমরা প্রথম শক্তি স্তরকে এভাবে লিখি আর কি, 2s, এবং আমরা সর্বোচ্চ 2টা ইলেকট্রন দিতে পারি। না সরি, 1s প্রথম প্রধান শক্তি স্তর এবং একটি s অরবিটাল আছে এবং অরবিটালে 2টি ইলেকট্রন আছে। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আমরা এখানে দেখিয়েছি যে একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল থাকে। তো মোট অরবিটাল হচ্ছে মোট 4টি অরবিটালে নিশ্চয়ই কয়টি ইলেকট্রন থাকবে? 8টি ইলেকট্রন থাকতে পারে। কিভাবে থাকে? যেমন দ্বিতীয় শক্তি স্তরে একটি s অরবিটাল থাকে, s অরবিটালে 2টি ইলেকট্রন, এবং দ্বিতীয় শক্তি স্তরে আমরা বলেছি 3টি p অরবিটাল থাকে। তো প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকলে 3 দুগুণে 6। এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের 8টি ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে আমরা বলেছি যে তৃতীয় শক্তি স্তরেও একটা s অরবিটাল থাকে, সুতরাং s অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2। তৃতীয় শক্তি স্তরে 3টি p অরবিটাল থাকে, সুতরাং p অরবিটালে ইলেকট্রন সংখ্যা 3 দুগুণে 6, এবং 5টি d অরবিটাল থাকে, সুতরাং d অরবিটালে ইলেকট্রন সংখ্যা 5 দুগুণে 10, অর্থাৎ প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকায় 10। সুতরাং এখানে হচ্ছে 18 মিলে গেল। আমাদের তৃতীয় শক্তি স্তরে আমরা জানতাম 18টি ইলেকট্রন থাকে। এবং চতুর্থ শক্তি স্তরে এই প্রথম দাগ দ্বারা বোঝাচ্ছে এখানেও একটি s অরবিটাল থাকে, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে একটি s অরবিটাল আছে, তাতে 2টি ইলেকট্রন থাকতে পারবে। চতুর্থ শক্তি স্তরে 3টি p অরবিটাল আছে, সুতরাং 6টি ইলেকট্রন থাকতে পারবে চতুর্থ শক্তি স্তরে। আবার 5টি d অরবিটাল আছে, 5টি d অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারবে, এবং চতুর্থ শক্তি স্তরে 7টি f অরবিটাল আছে, সুতরাং f অরবিটালে 7 দুগুণে 14টি ইলেকট্রন থাকতে পারবে। এই হচ্ছে বিভিন্ন সেলে। তাহলে এখানে আমরা যদি দেখি যে এখানে কিন্তু 32টি ইলেকট্রনের হিসাব আছে। সুতরাং এইভাবে ইলেকট্রনগুলো পরমাণুতে অবস্থান করে, এবং এই হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের মূল রহস্য। এখন আমরা ইলেকট্রনগুলো যদি আমাদেরকে বলা হয় যে কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা করব, তাহলে কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হওয়ার কথা যে আমাদের ধারণা থাকা হবে স্বাভাবিক যে আমাদের প্রথম প্রধান শক্তি স্তর পূর্ণ করে দ্বিতীয় প্রধান শক্তি স্তর পূর্ণ হয়ে গেলে তৃতীয় প্রধান শক্তি স্তরে, এবং তৃতীয় প্রধান শক্তি স্তর পূর্ণ হলে চতুর্থ প্রধান শক্তি স্তরে যাবে। আমি একটি উদাহরণ দিয়ে দেখাই। যেমন আমরা ক্যালসিয়ামের কথা যদি ধরি, ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা 2টি, এর 20, তার পারমাণবিক সংখ্যা 20। সুতরাং প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে, আমি সেভাবেই লিখি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 10টি। এটাই হওয়ার কথা। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এবং তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18। এবং যেহেতু ক্যালসিয়ামের মধ্যে দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ করার পর আর 10টি ইলেকট্রন আছে, সুতরাং সে 10টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরের পাবে। কিন্তু দেখা গেছে যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আসলে হয় 2 8 8 2,
অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকার সুযোগ থাকা সত্ত্বেও এখানে 8টি ইলেকট্রন থেকে 2টি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চলে যায়। এর কারণ কি এবং এটি কিভাবে হয়, এটি কি করে এই বিষয়টাকে ব্যাখ্যা করা যায়, সেটির জন্য আমরা একটা ইলেকট্রন বিন্যাসের প্রক্রিয়া এখন দেখাচ্ছি। তো আমরা বলেছিলাম যে প্রথম শক্তি স্তরে 1s, প্রথম শক্তি স্তর 1s, দ্বিতীয় শক্তি স্তরে 2s, 2p এমন থাকি অরবিটালগুলো, তৃতীয় শক্তি স্তরে 3s, 3p এবং 3d, চতুর্থ শক্তি স্তরে 4s, 4p, 4d, 4f পর্যন্ত হবে, এবং পঞ্চম শক্তি স্তরে 5s, 5s, 5p, 5d, 5f এবং এই f পর্যন্ত অরবিটালের যে অরবিটালগুলো আছে তার মধ্যে f অরবিটাল পর্যন্ত হয়। f অরবিটালের পরে আর কোনো অরবিটাল নাই, অর্থাৎ s, p, d, f এই 4 ধরনের অরবিটাল হয়ে থাকে। তো 6s, 6p, 6d এবং 7s, 7p এ পর্যন্তই মোটামুটি। সাধারণত আমরা জানি যে 60টি পর্যন্ত ইলেকট্রন, 60টি শক্তিস্তর হতে পারে। এখন অবশ্য 8টি শক্তিস্তরও দেখানো হয়ে থাকে, তো আমরা 60টি শক্তিস্তর পর্যন্তই লিখলাম। তো ওই ইলেকট্রনগুলো যে ক্যালসিয়ামের ক্ষেত্রে যে এই যে ব্যতিক্রমটা ঘটলো, ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 8 এবং 2, এটি কি করে মানে হলো, এবং এই ধরনের যদি আরও বেশি ইলেকট্রনযুক্ত পরমাণুর কথা বলা হয়ে থাকে তাহলে কোনো শিক্ষার্থী কীভাবে ইলেকট্রন বিন্যাসটা করবে, সেটি আমরা এখন দেখাচ্ছি। যে সাধারণত ইলেকট্রনগুলো প্রথমত প্রধান শক্তি স্তরে, আমি বলে নেই যে ইলেকট্রনগুলো যখন কোনো শক্তি স্তরে অবস্থান করে তখন সেই শক্তি স্তরে থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যেটা বুরের পরমাণু মডেলে বলা হয়েছে যে একটা শক্তিস্তর থেকে ইলেকট্রন লাফ দিয়ে তার পরবর্তী শক্তিস্তরে যেতে পারে এবং সেক্ষেত্রে সে শক্তি শোষণ করে, এবং পূর্বের মানে অধিক উচ্চতর শক্তিস্তর থেকে যখন নিম্নতর শক্তিস্তরে ইলেকট্রন গমন করে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি সে বিকিরণ করে। অর্থাৎ যখন কোনো শক্তিস্তরে ইলেকট্রন অবস্থান করে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি তার মধ্যে জমা থাকে, এবং ইলেকট্রনগুলো যখন কোনো অরবিটালে যেতে চায় তখন তাদের মধ্যে ন্যূনতম শক্তি নিয়ে অবস্থান করার প্রবণতা থাকে। তো এখন আমরা যদি দেখি যে ক্যালসিয়ামের কথা যদি আমরা ধরি, তাহলে ক্যালসিয়ামের 20টি ইলেকট্রনের মধ্যে তাহলে কিভাবে ইলেকট্রনগুলো ইলেকট্রন অরবিটালে অবস্থান করবে। তো 20টি ইলেকট্রনের মাধ্যমে প্রথমেই এই 20টি ইলেকট্রনের মধ্যে একটি প্রতিযোগিতা তৈরি হবে যে সবচেয়ে কম শক্তি নিয়ে যেন সে পরমাণুতে অবস্থান করতে পারে, এবং সবচেয়ে কম শক্তির প্রয়োজন হয় s, প্রথম শক্তি স্তরের s অরবিটালে থাকার জন্যই সবচেয়ে কম শক্তির প্রয়োজন হয়। এজন্য 20টি ইলেকট্রনের মধ্যে প্রতিযোগিতা করে প্রথম 2 জন অবস্থান নেবে প্রথম শক্তি স্তরে s অরবিটালে। তাহলে আরও 18 জন রয়ে গেল, এবং 18 জন তারা কোথায় যাবে? তো 18 জন আমরা যদি এভাবে দেখাই যে সাধারণত যে আমরা এই ইলেকট্রনগুলো দেওয়ার পর আমরা এদিকে বের হয়ে যাব, বের হয়ে যেয়ে আবার ফাঁক দিয়ে চলে যে প্রথম যে অরবিটালটা আমাদের সামনে পড়বে তাকে আমরা ইলেকট্রন দিব। তাহলে এখান থেকে 18টি ইলেকট্রনের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হবে যে এখন তারা কোন শক্তি স্তরে যাবে। তাহলে আমরা এখানে 2s এবং 2pর মধ্যে s অরবিটালে শক্তি কম লাগে এবং 2pতে শক্তি বেশি লাগে। সুতরাং 18টি ইলেকট্রনের মধ্যে প্রতিযোগিতা করে প্রথম 2 জন s অরবিটালে জায়গা করে নেবে। s অরবিটালে জায়গা করে নেওয়ার পর আবার পরবর্তী যারা আছে 16 জনের মধ্যে প্রতিযোগিতা হবে p অরবিটালে কারা যাবে। তাদের মধ্যে p অরবিটালে যদি 6 জন চলে যায়, আমরা জানি p অরবিটালে 3টি অরবিটাল থাকে এবং 3 দুগুণে 6টি ইলেকট্রন ধারণ ক্ষমতা তাদের। তো p অরবিটালে 6টি যাওয়ার পর যে অরবিটাল ইলেকট্রনগুলো থাকবে তাদের মধ্যে প্রতিযোগিতা হবে যে কে আগে s অরবিটালে যাবে। তো ওই s অরবিটাল পূর্ণ করার পর আবার আমরা যদি এদিক দিয়ে বের হয়ে আসবো, আবার আমরা ফাঁক দিয়ে চলে যাব ইলেকট্রন বিন্যাসটা দেখানোর জন্য, এবং p অরবিটালকে আবার 6টি ইলেকট্রন দিবে, এবং এই p অরবিটাল পূর্ণ করার পর স্বাভাবিক নিয়মে এই তৃতীয় শক্তি স্তরের d অরবিটাল পূর্ণ করার কথা, কিন্তু ইলেকট্রনগুলো দেখা গেছে যে d অরবিটালে যাওয়ার জন্য যত শক্তি দরকার, d অরবিটালে অবস্থান নেওয়ার জন্য যে শক্তি দরকার, 4s এ 3d তে অবস্থানের জন্য যত শক্তি দরকার
4s এ অবস্থানের জন্য তার চেয়ে শক্তি কম প্রয়োজন। সুতরাং তারা 3Dর জন্য প্রতিযোগিতা না করে তারা প্রতিযোগিতা করবে বরং 4s এর জন্য। অর্থাৎ তাহলে 4s এ 2টি ইলেকট্রন দিবে এবং এ পর্যন্তই তার 20টি ইলেকট্রন হয়ে গেল। সুতরাং আর তাদের অন্য অন্য অরবিটালের জন্য প্রতিযোগিতা করার সুযোগ নেই। এখন এইভাবে সাধারণত ইলেকট্রন কম শক্তি নিয়ে পরমাণুতে অবস্থান করার জন্য শক্তির একটা প্রতিযোগিতা হয় অরবিটালগুলি নিয়ে। এই প্রতিযোগিতার মাধ্যমে এই ইলেকট্রনগুলো থাকে। এখন আমরা যদি বলি এর পরে কি হবে, তাহলে এই বিষয়টা এমন দাঁড়ালো যে প্রথমে s অরবিটাল দিয়ে 1s দিয়ে শুরু করবে এবং 1s দিয়ে আমরা শুরু করবো। এইভাবে 1s থেকে দেওয়ার পরে কোনাকুনি এদিক দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে আসে এই দুই সকল অরবিটালের ফাঁক দিয়ে চলে যাবে। যে আমরা প্রথম যে অরবিটালটাকে কাছে পাবো সেই অরবিটালকে আমরা দেওয়া হবে কোনাকুনি। দেওয়ার পর আবার এই অরবিটালে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এই দিক দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে আসা আবার এই যে অরবিটালগুলো আছে তাদের ফাঁক দিয়ে আবার আমরা চলে যাব একবারে লাস্ট প্রান্তে। সেখান থেকে এই ইলেকট্রনগুলো এবার কোনাকুনি দিয়ে এসে তারপরে আবার এখান থেকে বেরিয়ে গেলাম। এটাই শেষ, এটা থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আবার কোনাকুনি আমরা এই ফাঁক দিয়ে চলে যাব। ফাঁক দিয়ে প্রথম যে আমাদের সামনে পড়বে তাকে দিব, তারপর কোনাকুনি যে পড়ে তাকে দিব, তারপর আবার এই দিক দিয়ে আমাদের ইলেকট্রন দেওয়া শেষ এই সারিতে আমরা ফাঁক দিয়ে বেরিয়ে গেলাম এবং ফাঁক দিয়ে আবার ওই শেষ মাথায় চলে গেলাম। আবার তাকে দিলাম, তাকে দেওয়ার পরে 4s, এভাবে এদিক দিয়ে যখন বেরিয়ে যাওয়ার পরে আবার এই ফাঁক দিয়ে আমরা লাস্ট প্রান্তে চলে যাব। আমি যদি এটা আমাকে যেমন একটা টিকা দেওয়ার মতো বলে থাকি, যে আমাকে একটা গ্রামে টিকা দেওয়ার কথা বলা হলো এবং বাড়িগুলো এভাবে বিন্যস্ত আছে, তাহলে আমি টিকাটা কিভাবে দিব, কোথায় থেকে শুরু করব, কোন বাড়ির পর কোন বাড়িতে দিব। তাহলে আমি এটা বলতে পারি যে আমরা প্রথম এই বাড়িতে দিলাম, দেওয়ার পর আমরা করলাম কি ফাঁক দিয়ে চলে গেলাম এবং চলে যাওয়ার পর যে বাড়িটা পড়লো সেই বাড়িতে আমি দিলাম। টিকা দেওয়ার পরে আবার করলাম কি দিক দিয়ে বেরিয়ে এসে আবার ফাঁক দিয়ে আমি চলে গেলাম এখানে লাস্ট বাড়িতে এবং সেখান থেকে কোনাকুনি দিয়ে আসলাম। দেওয়ার পর আবার ফাঁক দিয়ে আমি চলে গেলাম আবার লাস্ট বাড়িতে। এভাবে আমরা বেরিয়ে আসবো এবং ফাঁক দিয়ে একেবারে প্রান্তের বাড়িতে লাস্টের বাড়িতে চলে যাব এবং কোনাকুনি দিয়ে এসে আবার একেবারে লাস্টের প্রান্তে চলে যাব। এই প্রক্রিয়ায় আমরা ইলেকট্রনগুলো দিয়ে যাব এবং এটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের প্রক্রিয়া ক্রম অনুযায়ী। এবং এটির কারণ কি সেটি আমরা পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব। তো আমি আশা করি যে বাচ্চারা, শিক্ষার্থীরা এই ইলেকট্রন বিন্যাস থেকে খুব সহজেই যে কোনো পরমাণুতে 50টি 60টি যতগুলি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কথাই বলা হোক না কেন সেগুলি তারা বিন্যাস করতে পারবে। এছাড়াও অপর একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে হয়তো কোনো শিক্ষার্থীর কাছে আরও চমৎকার লাগতে পারে, ভালো লাগতে পারে এবং সহজবোধ্য হতে পারে। সেই প্রক্রিয়াটিও আমি ইলেকট্রন বিন্যাসে দেখাচ্ছি। তো এখন আমরা যদি এইভাবে লিখি যে 1s, আমরা জানি প্রথম শক্তিস্তরের প্রধান শক্তিস্তরে একটি s অরবিটাল থাকে, আমরা 1s দেখলাম। দ্বিতীয় প্রধান শক্তিস্তরে দুই ধরনের অরবিটাল থাকে, s অরবিটাল এবং p অরবিটাল। তাহলে আমরা এই এক ঘর বাদ দিয়ে এই সারিটা কলামটা বাদ দিয়ে আমরা পরে থেকে শুরু করব। তাহলে আমরা লিখব 2s এবং তারপর লিখব 2p। এরপরেরটা লেখার জন্য আমরা তৃতীয় প্রধান শক্তিস্তরে 3 ধরনের অরবিটাল থাকে, s p d। তো ওইটাও আমরা এক ঘর বাদ দিয়ে আমরা শুরু করব। তো 3s এবং 3p তারপর 3d। এভাবে চতুর্থ শক্তিস্তরেরটাও আমরা 4 ধরনের অরবিটাল থাকে, আমরা সেগুলি শুরু করব এক ঘর বাদ দিয়ে, অর্থাৎ 4s, 4p, 4d এবং 4f। এবং পঞ্চম শক্তিস্তরেও যদি আমরা লিখে ফেলি, পঞ্চম শক্তিস্তরে 4 ধরনের অরবিটাল থাকে এবং সেগুলো আমরা যদি এভাবেই লেখা শুরু করি এক ঘর বাদ দিয়ে লিখব। তো 5s, 5p, 5d, 5f। এবং ষষ্ঠ প্রধান শক্তিস্তরে আসলে 3 ধরনের অরবিটাল থাকে, আমরা সেগুলো লিখতেছি। তাও এই যে এইভাবে আবার পূর্বে নেয় এক ঘর বাদ দিয়ে 6s, 6p, 6d। এবং সপ্তম শক্তিস্তরেও 2 ধরনের অরবিটাল থাকে সাধারণত, 7s, 7p। এর চেয়ে বেশি অরবিটালের দরকার পড়ে না সেই জন্য। তো আমরা এখন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, অথবা আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখাই। কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। সেই 29 ইলেকট্রন কিভাবে থাকে। তো প্রথম আমরা বলছিলাম যে 29 এতটি ইলেকট্রনের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে। প্রথমে কে সবচেয়ে কম শক্তি নিয়ে প্রথম অরবিটালের
প্রথম অরবিটের বা প্রধান শক্তি স্তরের এস অরবিটালে যাবে। তো দুইটা এই অরবিটাল পাওয়ার পর এখানে আর নিচে কোনো জায়গা নেই, আমরা চলে যাব পরের সারিতে। পরের সারিতে যে এখানে এস অরবিটাল পাবে দুইটি, এবং এইখানে আর নিচে আর কোনো জায়গা নেই, আমরা নিচের দিকে আসবো দিয়ে, যদি এখানে আর জায়গা নেই, সুতরাং আমরা চলে যাব পরের সারিতে, পরের কলামে, সেখানে 6টি, তারপরে 2টি, এখানে আর কোনো অরবিটাল নেই, সুতরাং এটি বাদ দিয়ে আমরা চলে যাব পরের সারিতে, পরের কলামে 6 2, এই নিচে আর কোনো অরবিটাল নেই, সুতরাং চলে যাবে পরের কলামে 10, তারপর 6, তারপর 2, এবং এখানে আর নেই, সুতরাং আমরা চলে যাব পরের সারিতে 6 2, এভাবে চলে যাবে পরের সারিতে 14 10 6 2, আবার 14 10 6। এই হচ্ছে যে এটা আমরা উপর থেকে নিচের দিকে যেয়ে যাব। এই সারিটা শেষ হয়ে গেলে আমরা চলে যাব পরের কলামে, পরের কলাম শেষ হয়ে গেলে আমরা চলে যাব পরের কলামে, পরের কলাম শেষ হয়ে গেলে চলে যাব পরের কলামে, এভাবে একের পর এক কলাম আমরা দিয়ে যেতে থাকবো। এখন আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাসের কথা বলি, তাহলে কপারের আমরা জানি যে 29টি ইলেকট্রন রয়েছে। 29টি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আমি দিলাম 2টি, দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটালে 2টি, এবং এরপরে দিব এই অরবিটালকে, এরপরে এটাকে, তাহলে আমার গেল 4 আর 6 10, 10-এর পরে হলো 2 12, 12-র পরে এটা শেষ হয়ে গেল, আমি যাব এখানে 18, 18-র পরে 2 20, 20-এর পরে যাব আমি 10। তো এখানে 10টা দেওয়া যায়, আমার আছে কয়টি? আমার আছে 9টি, সুতরাং আমি এখানে 9টি দিব, আমি এখানে 9টি দিব। তবে এখানেও একটি কথা আছে যে আমরা দেখা গেছে যে ইলেকট্রনগুলির এখানে একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে। সেটি হচ্ছে যে যদি কোনো অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয়, তাহলে অধিকতর স্থিতিশীল হয়। কোনো অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ হলে অধিকতর স্থিতিশীল হয়। আর সেই জন্য যখন কোনো অরবিটাল পূর্ণ হওয়ার কাছাকাছি অথবা অর্ধপূর্ণ হওয়ার কাছাকাছি চলে যাবে, তখন কিন্তু সে পূর্ণ হয়ে হবে, এবং প্রয়োজনে তারপরে যে পাওয়ার কথা তাকে সে প্রয়োজনের চেয়ে কম ইলেকট্রন দিবে। তো এই হিসাবে যেহেতু এই কপারের এই ডি অরবিটাল 9টি ইলেকট্রন আছে, অর্থাৎ আর একটি হলেই তার এই অরবিটাল পূর্ণ হতো 10টি ইলেকট্রন পেয়ে, এবং এটা অধিকতর স্থিতিশীল হতো, সুতরাং সেই বরং 10টি ইলেকট্রন নিবে, এবং তাহলে এস অরবিটাল পাচ্ছে 4s পাচ্ছে 1টি ইলেকট্রন। এই ধরনের যদি এইখানে 2টি ইলেকট্রন দেওয়ার পরে এখানে যদি ইলেকট্রন থাকতো 4টি, তাহলে অর্ধপূর্ণ হতে তার 5টি ইলেকট্রন লাগতো, তাহলে সেই ক্ষেত্রে সে 5টি নিত এবং তাকে 1টি দিত। এভাবে যখন অর্ধপূর্ণ বা পূর্ণ হওয়ার কাছাকাছি চলে যায়, তখন তার পরবর্তীতে যে ইলেকট্রন পাওয়ার কথা তার চেয়ে তার আগে যে ইলেকট্রন নিচ্ছে সে একটু বেশি ইলেকট্রন, 1টি ইলেকট্রন অন্তত বেশি নিয়ে নেয়। এভাবেই তারা অধিকতর স্থিতিশীল হতে পারে। তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের প্রক্রিয়া দুটো দেখালাম, এবং সেখানে কিছু ব্যতিক্রম বিষয় আছে, সেগুলি আমরা নিয়ে পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা আশা করছি যে শিক্ষার্থীরা ইলেকট্রন বিন্যাসের বিষয়টি খুব ভালোভাবে ধারণা করতে পেরেছে। তবে এখান থেকে আমি একটি ইলেকট্রন বিন্যাসের শক্তির যে ক্রম, যে কোন অরবিটালে থাকতে বেশি শক্তি লাগে, কোন অরবিটালের শক্তি থাকতে কম লাগে, সেই ক্রমটা আমি একটু এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখাচ্ছি। পূর্বেটা থেকেও দেখাতে পারতাম। তো সবচেয়ে কম লাগে 1s, সবচেয়ে কম লাগে 1s, তার চেয়ে একটু বেশি লাগে 2s, তার চেয়ে একটু বেশি লাগে দেখা যাচ্ছে 2p, তার চেয়ে একটু বেশি লাগে 3p, তার চেয়ে একটু বেশি লাগে 3s, তার চেয়ে বেশি লাগে 3p, এবং তার চেয়ে বেশি শক্তি লাগবে 4s এর পরে তার চেয়ে বেশি লাগে 3d, এবং তার চেয়ে বেশি শক্তি লাগবে 4p, এবং তার চেয়ে বেশি শক্তি লাগবে 5s, এবং তার চেয়ে বেশি শক্তি লাগে 4d। এভাবে আমরা যদি আসি 5p, তারপরে 6s, তারপরে 4f, তারপরে তার চেয়ে বেশি লাগবে 5d, তারপর
6p, 6pর পরে 7s এবং 7s এর পরে 5f, 5f এর চাইতে বেশি শক্তি লাগবে 6d এবং 6dর চেয়ে বেশি শক্তি লাগবে 7p। তো এই হচ্ছে শক্তির ক্রম, এবং তোমাদেরকে অনেক সময় সঠিক ক্রম কোনটি একটা অংশ তুলে দিয়ে বললো যে এরকম অপশান দিল যে এইরকম, অথবা এটাকে সামনে এনে এটাকে পরে নিয়ে, এভাবে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়ে থাকে, অবজেক্টিভ প্রশ্ন, কোন ক্রমটি মানে সঠিক, ওই ধরনের একটি প্রশ্ন থাকে। এছাড়াও এই ইলেকট্রন বিন্যাসের জন্য এই ক্রমটা আমাদের জানা খুবই জরুরি, কারণ তাছাড়া আমরা ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই করতে পারবো না। তবে এটাকে মুখস্থ করার চাইতে আমি মনে করি এইভাবে সাজিয়ে নেওয়াটাই তোমাদের জন্য ভালো হবে। আর একটা পর্যায়ে হয়তো এগুলো অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যেতে পারে, সেজন্য তোমরা এটা আমি আশা করব যে এটা মুখস্থ করবে না। তবে এই থেকে মানে বিন্যাস থেকে তোমরা এই বিষয়টা যে নির্ণয় করা যায়, সহজেই বের করা যায়, সেটি তোমরা জেনে রাখলে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি এই ক্লাসের দ্বারা তোমরা ইলেকট্রন বিন্যাসের মোটামুটি অনেকটা সক্ষম হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।